নিউটনের মহাকর্ষ সূত্র নিয়ে আমরা এখানে জানব এবং নিউটনের মহাকর্ষ সূত্রটা এজন্য বানানো হয়েছে যাতে আমরা বুঝতে পারি মহাবিশ্বে দুটো বস্তু যদি একটা নির্দিষ্ট দূরত্বে থাকে তাহলে তারা পরস্পরকে কতটুকু বলে আকর্ষণ করতে পারে। এবং খেয়াল করে দেখবে যে মহাকর্ষ মানে হচ্ছে আকর্ষণ, এখানে কোনো বিকর্ষণ নেই, তাই তোমরা ভুলেও এখানে বিকর্ষণ বলের মান বের করতে যাবে না। যে বলের মান বের করতে যাবে এটা অবশ্যই কিন্তু আকর্ষণ হবে। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্রের জন্য আমরা দুটো বস্তুকে এখানে কল্পনা করতে পারি। তো একটা বস্তুর ভর ধরে নাও m1 এবং আরেকটা বস্তুর ভর ধরে নাও m2 এবং এরা পরস্পরের সাপেক্ষে r দূরত্বে বসে আছে। যেহেতু এখানে মহাকর্ষ কাজ করবে, মহাকর্ষ বল কাজ করবে, তাই আমরা দেখতে পাচ্ছি m1 ভরের বস্তুটা f1 বলে আসলে m2 ভরের বস্তুটাকে টানছে নিচের দিকে এবং m2 ভরের বস্তুটা আসলে f2 বলে f1 ভরের বস্তুটাকে টানার চেষ্টা করছে। এবং খেয়াল করে দেখো এদের মধ্যবর্তী দূরত্বটা কিন্তু r এবং এই দূরত্বটা একদম স্পেসিফিকভাবে তাদের সেন্টার বরাবর কাজ করে বা কেন্দ্র বরাবর কাজ করে। আমি যদি একটু আঁকি তাহলে দেখবে m1 এবং m2 ভরের বস্তুর ঠিক সেন্টার বরাবর এই দূরত্বটা কাজ করছে। এবং বস্তু দুটোকে অবশ্যই সুষম গোলক হতে হবে, অন্য কোনো বস্তু হলে কিন্তু এখানে হবে না। হ্যাঁ, হবে না বলতে আমি ওভাবে বলি নাই, অবশ্যই হবে, বাট সেক্ষেত্রে তাদের সেন্টারটা যেন আমরা ঠিক রাখতে পারি সেই কাজটা করা হয় এই সূত্রের মধ্যে। তার মানে এই সূত্রটা হচ্ছে একদম আইডিয়াল কেস বা একদম সুষম সূত্র বলতে পারি, যেখানে আমাদের সেন্টারটাকে বা বস্তুর কেন্দ্রটাকে একদম সেন্টারে বা কেন্দ্রে ডিফাইন করা হয় কোনো একটা গোলকের। তাহলে আমাদের সূত্রটা কি বলে? সূত্রটা বলা হচ্ছে আমাদের যে আকর্ষণ বলের মান, সে মানটা আসলে এমন হবে যে m1 ভরের বস্তুটা m2 ভরের বস্তুকে যেই বলে আকর্ষণ করবে, m2 ভরের বস্তুটা m1 বলের বস্তুটাকে ঠিক একই বলে আকর্ষণ করবে। তার মানে মনে রাখবে এই সূত্রের মধ্যে f1 এবং f2 এই দুটোর মান কিন্তু সমান। দ্যাট মিনস f1 মানে যা, f2 মানে তা, এবং আমি ধরে নিলাম এটাই মানে হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষীয় বল F, এবং এই বলটা দুটো বস্তুর মধ্যে কাজ করছে। তাহলে এই বলের মানটা এই সূত্রের মাধ্যমে বের করা যায়। এই বলটা হচ্ছে একটা জিনিসের গুণফলের সমানুপাতিক, সেটা হচ্ছে দুটো বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক। এখানে আমি সমানুপাতিক চিহ্ন দিয়েছি বা প্রপোর্শন সাইন দিয়েছি, যেটা হচ্ছে দুটো বস্তুর ভরের যে গুণফলটা হবে ওই গুণফলের সমানুপাতিক হচ্ছে আমাদের মহাকর্ষীয় বল। আর সেম বলটাকে আমি যদি বলি আরও একটা জিনিসের ব্যস্তানুপাতিক, সেটা হচ্ছে এদের মধ্যবর্তী যে দূরত্বটা আছে সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দ্যাট মিনস আর স্কয়ার। এবং এই দুটো কম্বিনেশন আমি যদি করি তাহলে আমি পাবো মহাকর্ষীয় বল সমানুপাতিক দুটো বস্তুর ভরের গুণফল ডিভাইড বাই হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গ। এবং এই সূত্রটাকে আমি যদি আরেকটু এক্সটেন্ড করি তাহলে তুমি এখানে সমানুপাতিক ধ্রুবকের জায়গায় ইকুয়াল দিতে পারো, মানে সমানুপাতিক সাইনের জায়গায় ইকুয়াল দিতে পারো, আর একটা সমানুপাতিক ধ্রুবক জি নিতে পারো এবং ওর সাথে তুমি গুণ করতে পারো m1 m2 ডিভাইড বাই আর স্কয়ারকে। তাহলে এখানে আমরা বেসিক্যালি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে যেটা পেলাম সেটা হচ্ছে m1 ভরের বস্তু m2 ভরের বস্তুকে যে বলে আকর্ষণ করছে এবং m2 ভরের বস্তু m1 বলের বস্তুকে মানে ভরের বস্তুকে যেই বলে আকর্ষণ করছে দুটো বলই সমান, এবং এই বলের মানটা হচ্ছে g ইন্টু m1 ইন্টু m2 ডিভাইড বাই আর স্কোয়ার, যেখানে g হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক এবং এটার একটা নির্দিষ্ট ভ্যালু আছে। তো তাহলে দেখো এটার ভ্যালু কিন্তু আমরা দুভাবে বের করতে পারি, দ্যাট মিনস g এর কিন্তু দুটো ভ্যালু থাকে এবং একটা ভ্যালু তোমরা সবাই যেটা শিখেছো সেটাই আমি এখানে লিখছি প্রথমে। তো আমি প্রথম ভ্যালুটা লিখছি, জি এর এখানে আসলে দুটো ভ্যালু আছে, মানে একক ভাবে তুমি যদি এককটাকে ভিন্ন করে দাও ইউনিটটাকে তাহলে তুমি দুটো ভ্যালু পাবা। একটা হচ্ছে আমরা সবাই জানি 6.673 ইন্টু 10^11, এবং একক বা ইউনিটটাও বের করা একদমই ইজি। তুমি যদি এখান থেকে শুধুমাত্র জিটাকে রাখতে চাও তাহলে তোমার জি এর মানটা আসবে এফ ইন্টু আর স্কোয়ার ডিভাইড বাই m1 ইন্টু m2, এবং এখান থেকে এককটা বের করতে পারো। বলের একক হচ্ছে নিউটন, আর হচ্ছে দূরত্ব, দূরত্বের একক হচ্ছে মিটার, তো মিটারের উপরে এখানে স্কোয়ার হবে। আর নিচে হচ্ছে m1 m2 দুটো হচ্ছে কেজি এককে আছে, তাই এখানে নিচে হবে কেজি স্কোয়ার, মানে দুটো যেহেতু m1 m2 কেজি তাই কেজি স্কোয়ার। তাহলে এটা হবে n m স্কোয়ার কেজি ইনভার্স 2। এটা কিন্তু আমরা জি এর ইউনিট বা একক বের করেছি। তাহলে সেম এককটা এখানে আমরা বসাতে পারবো, যেটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, এবং আমরা যে জি এর মানটা পেয়েছি এটা কিন্তু মনে রাখবে এসআই ইউনিটে পেয়েছি, দ্যাট মিনস জি এর বা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের এসআই ইউনিটে মান হচ্ছে এটা। আর আমি যদি সেম জিনিসটাকে এসআই ইউনিটে না বের করে সিজিএস ইউনিটে বের করি, দ্যাট মিনস সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, তাহলে জি এর মানটা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে যাবে। সিজিএস এককে আমাদের জি এর মানটা হবে
673 যা আছে তাই থাকবে, বাট এই জায়গায় 10^11 না হয়ে 10^8 হবে, এবং সিজিএস এককে বলের একক হচ্ছে নিউটন না হয়ে ডাইন হয়, তো আমরা এখানে ডাইন বসাবো। সিজিএস এককে আমাদের লেন্থ যেটা তার একক মিটার না হয়ে সেন্টিমিটার হয়, তো আমরা এখানে সেন্টিমিটার স্কোয়ার বসাবো, এবং সিজিএস এককে গ্রামের এককটা সেম থাকে, তাই এখানে গ্রাম ইনভার্স 2 হবে। আচ্ছা, কেজিটা হচ্ছে গ্রাম হবে বেসিক্যালি, এসআইতে হচ্ছে ভরের একক কেজি, আর সিজিএস এককে হচ্ছে ভরের একক গ্রাম। তার মানে তোমরা এই মানটাও মনে রাখতে পারবে, বাট এখানে জাস্ট একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে 10^8 এখানে কাজ করবে। এখন এই সার্বজনীন গ্যাস মানে নট গ্যাস, আসলে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক যেটা জি দেখে আমি মনে করেছিলাম এটা গ্যাস, যাই হোক, তো এটার একটা মাত্রা আছে বা ডাইমেনশন আছে। তো মাত্রা কিভাবে বের করতে হয় সেটাও তোমরা অবশ্যই জানো। মাত্রা বের করার জন্য আমরা জাস্ট প্রথম অক্ষরদ্বয়গুলোকে নিয়ে কাজ করি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি জি এর যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা হচ্ছে এটা, এবং এই ফর্মুলাটা থেকে আমরা এখানে জি এর মাত্রাটা বের করব। তাহলে দেখো, জি এর মাত্রা বা ডাইমেনশন যদি বের করতে চাই তাহলে আমাকে প্রথমে জানা লাগবে যে এফ বা বলের মাত্রা কোনটা, তারপর জানা লাগবে এখানে আর স্কোয়ার, দ্যাট মিনস লেন্থ যেটা বা দৈর্ঘ্য যেটা তার মাত্রা কোনটা, কেননা আমরা দূরত্বটাকে কিন্তু দৈর্ঘ্য হিসেবে বলতে পারি, এবং ভরের যে মাত্রা সেটাও কিন্তু এখান থেকে আমাদের জানা লাগবে। তো আমরা বলের মাত্রা কিন্তু একটা বের করতে পারি। কিভাবে বের করতে পারি? বল বা এফ বলতে আমরা যেটা বুঝি নিউটনের সেকেন্ড ল অনুসারে সেটা হচ্ছে এম এ। আবার এম হচ্ছে বস্তুর ভর, এ হচ্ছে ত্বরণ, ত্বরণ বলতে আমরা কিন্তু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি কে বুঝি। ভি হচ্ছে যেখানে বেগ, তার মানে আমরা বলতে পারি যে বলকে যদি আমি ভাঙি তাহলে আমরা একটা ভর পাবো, একটা সময় পাবো, আর উপরে একটা বেগের ডিফারেন্স পাবো। বেগের যে ডিফারেন্স বা পার্থক্য সেটাও কিন্তু বেগ হিসেবে কাজ করে। তাহলে আমরা এদের সবার মাত্রা যদি লিখে ফেলি তাহলে কিন্তু ভালো হবে, তাই না? তাহলে আমরা যদি বেগটাকেও ভাঙি, খেয়াল করে দেখো আমরা কিন্তু বেগটাকেও ভাঙাতে পারি। বেগ মানে হচ্ছে সরণ ডিভাইড বাই সময়। তার মানে আমরা ফাইনালি টোটাল এফ ইজিক্যাল টু এম একে এভাবে লিখতে পারি এম ইন্টু সরণ ডিভাইড বাই সময়, আর নিচেও হচ্ছে কি টি বা সময়, মানে বেগের পার্থক্যটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বেগ, এবং সেটাকে আমরা সরণ ডিভাইড বাই সময় হিসেবে লিখতে পারি। তাহলে এই টোটাল ঘটনাটা আমি যদি এখানে লিখি তাহলে তোমরা দেখতে পাবে এফ মানে হচ্ছে এম, উপরে থাকবে হচ্ছে সরণ ডিভাইড বাই সময়, নিচে থাকবে হচ্ছে সময়, মানে আমি টোটাল যে ত্বরণটা আছে এ সেটাকে আমি এখানে ভাগ করেছি। তাহলে জি ইজ ইকুয়াল টু এই টোটালটা হচ্ছে আমাদের এফ বা বল, এবং বলের সাথে একটা জিনিস গুণ, সেটা হচ্ছে লেন্থ বা দূরত্ব, এবং লেন্থ বা দূরত্বটাকে আমরা এই জায়গাটাতে আর লিখেছি, আর স্কোয়ার হিসেবে থাকে এটা, আর নিচে থাকবে হচ্ছে দুটো বস্তুর ভর, দ্যাট মিনস দুটো বস্তুর ভরের গুণফলকে আমরা M1 এবং M2 হিসেবে লিখেছি। তো আমরা যদি মাত্রা বের করতে চাই তাহলে আমরা এখানে সব কিছু লিখব, কার মাত্রা কোনটা। তাহলে তোমরা জানো যে ভরের যে মাত্রাটা আছে সেটাকে বড় হাতের এম দিয়ে লেখা হয়, দ্যাট মিনস আমি ছোট হাতের এম এর জায়গায় বড় হাতের এমটা লিখব। তারপর তোমরা জানো যে সরণ যেটা, সরণ হচ্ছে ওয়ান কাইন্ড অফ দূরত্ব বা লেন্থ, তাই লেন্থের জন্য আমরা এল লিখব উপরে, এবং ভাগ দিব টি দিয়ে। টি হচ্ছে কি সময়ের মাত্রা, বড় হাতের টি, এবং নিচে আছে আমাদের আরও একটা টি, এবং এটাকে গুণ করব আমরা লেন্থ দিয়ে। তাহলে লেন্থ যেটা আর স্কোয়ার, সেখানে আমরা এল স্কোয়ার বসিয়ে দেব, এবং নিচে আছে দুটো ভর M1 এবং M2, এবং ভরের মাত্রা আসলে এম হিসেবে কাজ করে। তাহলে টোটালটা যদি আমি হিসাব করি তাহলে কিন্তু আমরা জি এর যে এক্সাক্ট ডাইমেনশন বা মাত্রা সেটাকে পেয়ে যাব। তো খেয়াল করে দেখো এটা কত হতে পারে। আমাদের এখানে উপরে যেটা আসবে সেটা হচ্ছে, আচ্ছা নিচের একটা এম উপরে একটা এম কিন্তু কাটা যাবে, আর নিচে থাকছে আমাদের একটা এম, উপরে থাকছে আমাদের এল ভাগ হচ্ছে দুটো টি মিলে টি স্কোয়ার, এবং এখানে আমাদের একটা এল স্কোয়ার থাকছে, এবং টোটালটা যদি আমি হিসাব করি এটা আসবে এল কিউ, তারপর হচ্ছে এম ইনভার্স 1 এবং টি ইনভার্স 2, এতটুকু আসবে, তোমরা হিসাব করে দেখতে পারো। তাহলে এই যে আমরা একটা ডাইমেনশন বের করলাম, ডাইমেনশন বের করার পর তার দুই পাশে এরকম থার্ড ব্র্যাকেট দিতে হয়। তাহলে জি এর মাত্রা বের করাটা এতটা কঠিন না তোমাদের জন্য, তোমরা জাস্ট ভেঙে ভেঙে সূত্র ফেলাবে, এবং ফাইনালি তোমরা একদম ছোট্ট করে ফেলবে সূত্রটাকে। যেমন আমি এখানে ভর এনেছি, আমি এখানে সরণ এনেছি, আমি এখানে সময় এনেছি, যাদের মাত্রাগুলো আমি জানি, এবং তোমরা যদি সরণ, তারপর হচ্ছে সময় এবং লেন্থ বা দৈর্ঘ্যের মাত্রা না জানো তাও বলে দিচ্ছি, তুমি যদি ভরের মাত্রা বের করতে চাও, ভরের মাত্রাকে বেসিক্যালি বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। সরণ বা হচ্ছে তুমি যদি দৈর্ঘ্যের কথা বলো তাহলে দৈর্ঘ্যের মাত্রাটাকে বেসিক্যালি এল বা লেন্থ দিয়ে প্রকাশ করা হয়, এবং সময়ের মাত্রাটা হচ্ছে
টাইমের টি দ্বারা প্রকাশ করা হয় এবং মাত্রা যখন প্রকাশ করবে অবশ্যই তাদের দুপাশে থার্ড ব্র্যাকেট রাখতে হবে। দ্যাট মিনস এরকমভাবে থার্ড ব্র্যাকেট দিতে হবে। তো এখানে আমি থার্ড ব্র্যাকেটটা দেখালাম না, আর তোমরা লাস্টে একদম থার্ড ব্র্যাকেট দিতে পারো। তাহলে এটাই হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট যেটা বা মহাকর্ষীয় ধ্রুবক যেটা, তার মাত্রা। এবং এখানে আরও কিছু ছোটোখাটো হিসাব করা যায় যেগুলো তোমরা দেখে নিতে পারো। যেমন আমি একটা হিসাবের কথা বলতে পারি যে যদি তোমার দুটো বস্তুর ভরের মান 1 কেজি হয়, ধরা যাক M2 হচ্ছে তোমার 1 কেজি, M1 হচ্ছে তোমার ধরো 1 কেজি, এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটাও যদি 1 মিটার হয়, মানে সব কিছু যদি ইউনিট হয়, একক হয়, তখন কিন্তু তুমি এই দুটো বস্তুর মধ্যবর্তী ফোর্স বা এফের মানটা বের করতে পারবা। তাহলে এফ হচ্ছে জি ইন্টু M1 M2, M1 হচ্ছে 1 কেজি, M2 হচ্ছে 1 কেজি, দূরত্ব হচ্ছে 1 মিটার এর স্কোয়ার। তখন তুমি দেখবা কি এফের মানটা হচ্ছে জি এর সমান হয়ে গেছে। তার মানে একটা জিনিস এখান থেকে কনফার্ম, জি এর যে আমরা মানটা পেয়েছি, এই যে এখানে একটা মান পেয়েছিলাম এসআই ইউনিটে, এই মানটাকে আমরা ইচ্ছা করলে নিউটন এককে কনভার্ট করতে পারবো। কখন? যখন আমাদের দুটো বস্তুর ভর 1 কেজি হবে এবং তাদের মধ্যবর্তী দূরত্বটা যখন 1 মিটার হবে। তাহলে খুবই সোজা কনসেপ্ট যে তোমরা যদি 1 কেজি ভরের দুটো বস্তুকে 1 মিটার দূরত্বে রাখো, তারা পরস্পরকে আসলে 6.673 ইন্টু 10⁻11 নিউটন বলে আকর্ষণ করবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ 10⁻11 এতটাই ছোট, তার মানে এত ছোট বলে তারা একে অপরকে আকর্ষণ করবে যেটা আমরা ধরতে পারবো না। এবং এই আকর্ষণ বলটা অবশ্যই দুটো বস্তুকে আমরা যেখানে রাখবো সেই জায়গাটার সাথে পৃষ্ঠের যে ঘর্ষণ বল আছে তার চেয়ে অনেক অনেক কম। এজন্য আমরা যখন দুটো বলকে বা দুটো বস্তুকে কোনো একটা সারফেসে বা কোনো একটা মেঝেতে রাখি, তখন তারা কিন্তু একে অপরের দিকে এগিয়ে আসতে পারে না, কারণ তাদের মধ্যে কিন্তু বল অনেক পরিমাণ কম থাকে। বাট তাদেরকে তুমি যদি স্পেসে নিয়ে যাও বা একটা মহাশূন্য যদি নিয়ে যাও, তাহলে কিন্তু অনেক সময় পর তারা একে অপরের সাথে মিলিত হতে পারবে, যেহেতু তাদের মধ্যে তখন কোনো বাধা থাকবে না। তো এটা হচ্ছে আমাদের নিউটনের মহাকর্ষীয় সূত্রের মূল কনসেপ্ট। এবং এই সূত্রের মধ্যে আসলে যে জিনিসটা আমি এখানে দেখিয়েছি সেটা হচ্ছে অনলি এফ নামক যে বল, এ বলের মানটা আমি দেখিয়েছি। খেয়াল করে দেখো আমাদের এখানে জি এর মান আছে, আর স্কোয়ারের মান আছে, M1 M2 এদের মান আছে, কিন্তু বল শুধু কি মানের সমন্বয়ে গঠিত? অবশ্যই না। বল হচ্ছে একটা দিক রাশি বা ভেক্টর রাশি। তার মানে আমরা যে এফটাকে বের করেছি এই সূত্র অনুসারে আমরা এই এফের মানটাকে বের করেছি। তাই মানটা যখন আমি বের করব তখন কিন্তু আমরা এখানে আর তীর দিব না, আমরা নর্মালি মান নিয়ে কাজ করব। এবং এই যে এফ যে বলটা আছে ওর দিকটা যদি আমি বের করতে চাই, সেটা তোমাদেরকে আমি পরবর্তী একটা অংশে দেখাবো, এই অংশে আর দেখাবো না। এই অংশে আমরা জাস্ট মহাকর্ষীয় সূত্রের মাধ্যমে দুটো বস্তুর মধ্যবর্তী বলের মানটাকে বের করেছি। এরপরে দেখো এই সূত্রে কিন্তু কিছু কনসেপ্ট আছে। কনসেপ্টে বলতে বোঝাচ্ছে কিছু প্রপার্টি আছে, কিছু বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য? যে দুটো বস্তুকে আমি যে রাখলাম তারা যে পরস্পরকে একটা নির্দিষ্ট বল আকর্ষণ করে, এটাই তো মহাকর্ষ, এটা আমরা জেনে এসেছি। এবং ওই দুটো বস্তু পরস্পরকে যেই বলে আকর্ষণ করে সেই বলের মানটাও কিন্তু আমরা বের করেছি একটু আগে। কিন্তু বস্তু দুটোকে যদি আমি ভিন্ন ভিন্ন মাধ্যমে নিয়ে যাই তখন কি ঘটবে? খেয়াল করে দেখো, দুটো বস্তু আছে, আমি ধরে নিলাম একটা বস্তুর ভর হচ্ছে M1, ধরে নাও এটা M1, এবং আরেকটা বস্তুর ভর ধরে নেওয়া হচ্ছে M2, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R। তাহলে অবশ্যই তাদের মধ্যে এফ বল কাজ করবে। এবং এফ বলটা কিভাবে কাজ করবে? প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে এফ বলে টানবে, দ্বিতীয় বস্তু কিন্তু প্রথম বস্তুকে এফ বলে টানবে। এটা মানে এই না যে দুটো বস্তুর বল ভিন্ন, দুটো বস্তুর মহাকর্ষীয় বল এফ কিন্তু সেম থাকবে, যেটা আমরা বলেছি। এবং এই মিডিয়ামটা হচ্ছে এয়ার মিডিয়াম, মানে বাতাসের মধ্যে আছে তারা। এবং তুমি ধরে নিতে পারো তারা মহাশূন্যে আছে, পৃথিবীতে নেই। মহাশূন্য যদিও বাতাস নেই, ধরে নাও পৃথিবীতেই আছে আর কি। তো পৃথিবীতে যখন দুটো বস্তুকে আমি একটা নির্দিষ্ট ডিস্টেন্সে রাখবো, তখন তাদের মধ্যবর্তী একটা বল কাজ করবে, মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। এবং সেম বল কাজ করবে যদি আমি বস্তু দুটোকে অন্য কোনো মাধ্যমে নিয়ে যাই, সাপোজ ওয়াটার বা পানির মধ্যে যদি নিয়ে যাই। তাহলে খেয়াল করে দেখো, এই মাধ্যমটা যদি আমাদের ওয়াটার হয় বা পানি হয়, তাহলেও আমাদের এখানে বস্তু আগের মতোই M1 M2 নির্দিষ্ট ভরে রয়েছে, তাদের মধ্যবর্তী দূরত্ব আমি সেম রাখলাম, একদম সেম রাখলাম। তখনও কিন্তু বস্তুদ্বয় একে অপরকে ঠিক একই বলে আকর্ষণ করবে যে বলে তারা বাতাসে থাকা অবস্থায় আকর্ষণ করেছিল। দ্যাট মিন্স এটাও হবে আমাদের এফ বল
এটাও হবে আমাদের এফ বল। এটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় সূত্রের একটা দারুণ ব্যাপার যে তুমি যে কোনো জায়গায় নিয়ে যাও না কেন বস্তুদ্বয়কে, তারা পরস্পরকে একই বলে আকর্ষণ করবে যদি তাদের মধ্যে ডিস্টেন্সটা সেম থাকে। দ্যাট মিনস তাদের ভর দুটো সেম থাকতে হবে, একই থাকতে হবে, এবং তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্স আর সেটাও কিন্তু সেম থাকতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা বৈশিষ্ট্য। আমরা আরেকটা বৈশিষ্ট্য বলতে পারি জিকে নিয়ে আসলে অনেক কিছু বলার আছে। জি আসলে ভেরি ভেরি স্মল, এটা আমি একটু লিখে দিই এখানে, অনেক ছোট, এবং এটাই তার একটা দারুণ বৈশিষ্ট্য যে খুবই ছোট পরিমাণ মান নিয়ে এই জিটা কাজ করে বা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকটা কাজ করে। এবং এই যে জি, এটা বেসিক্যালি কিছু জিনিসের উপর নির্ভর করে না। দ্যাট মিন্স আমি যদি মিডিয়ামের কথা বলি বা মাধ্যমের কথা বলি, এই মাধ্যমের উপর সে নির্ভর করবে না। আমি যদি দুটো বস্তুর সাইজের কথা বলি, তার উপরও কিন্তু নির্ভর করবে না। এবং দুটো বস্তুর আমি যদি শেপের কথাও বলি, তার উপরও কিন্তু সে নির্ভর করবে না। এবং একই সাথে দুটো বস্তুর আমি যদি ভরের কথা বলি, দ্যাট মিন্স ম্যাসের কথা বলি, তার উপরও কিন্তু এটা ডিপেন্ড করবে না। তার মানে জি হচ্ছে এমন একটা ধ্রুবক, এমন একটা মান যেটা কোনোভাবেই চেঞ্জ হয় না যদি আমি দুটো বস্তুকে ভিন্ন ভিন্ন শেপে রাখি, ভিন্ন ভিন্ন সাইজে রাখি, ভিন্ন ভিন্ন মিডিয়ামে রাখি বা ভিন্ন ভিন্ন ভর দিয়ে রাখি। একই সাথে এই দুটো বস্তুকে আমি যদি ডিফারেন্ট ডিস্টেন্সে নিয়ে যাই, ডিস্টেন্স বলতে আমি দূরত্ব বোঝাচ্ছি, দ্যাট মিনস আর এর মানটা আমি বোঝাচ্ছি, তাহলে কিন্তু আমাদের এই জি এর মানটা চেঞ্জ হবে না। তাহলে জি হচ্ছে এমন একটা বান্দা যার মান কখনোই চেঞ্জ হতে পারে না। তাহলে আমরা বুঝলাম যে জি আসলে টোটালি একটা ইন্ডিপেন্ডেন্ট বা একটা স্বাধীন জিনিস। তারপরে আমরা আরেকটা জিনিস বলতে পারি জি সম্পর্কে, সেটা হচ্ছে জি এর মান যেহেতু কখনো চেঞ্জ হয় না, ঠিক এই কারণে আমাদের এফ এর মানটাও কিন্তু কখনোই চেঞ্জ হয় না। দ্যাট মিনস তুমি ভিন্ন ভিন্ন মাধ্যমে যদি দুটো একই বস্তুকে একই দূরত্বে রাখো, তারপরেও কিন্তু এফ আমি সেম পাবো বা তাদের মধ্যবর্তী বলটা আমি সেম পাবো, কারণ এখানে জি এর মানটা সমান। তার মানে জি যখন সমান, তার মানে একই দুটো বস্তুর মধ্যে একই দূরত্বের জন্য এফ এর মানটাও অবশ্যই সমান হবে। তারপর আসছে আমাদের পয়েন্ট মাস, দ্যাট মিনস বিন্দু ভর। আমি একটু ইংলিশে লিখি, তোমরা হয়তো বুঝতে পারবে। পয়েন্ট ম্যাস, এই জিনিসটা নিয়ে একটু বলতে হবে। এই জিনিসটা হচ্ছে নিউটনের সূত্র যে আমরা দেখেছিলাম যে একটা M1 ভরের বস্তু একটা M2 ভরের বস্তু একে অপরকে আকর্ষণ করছে, তো এই আকর্ষণের মধ্যে M1 এবং M2 ভরের বস্তুদ্বয়ের যে ভর, এই ভরটা কিন্তু পয়েন্ট মাস হিসেবে কাজ করবে বা বিন্দু ভর হিসেবে কাজ করবে। তার মানে আমি যে এত ছোট ছোট বড় বড় যে বস্তুগুলো দেখাচ্ছি, এই টোটাল বস্তুটা কিন্তু এখানে আসলে কাজ করে না যখন আমরা নিউটনের সূত্র নিয়ে কাজ করি। বেসিক্যালি সেটা তখন এরকম পয়েন্টের মতো করে কাজ করে। তার মানে একটা পয়েন্টের মধ্যে যখন টোটাল বস্তুর ভর কেন্দ্রীভূত হয়ে যায়, তখন সেই বস্তুর ভরটাকে বলা হয় পয়েন্ট ম্যাস বা বিন্দু ভর। তাহলে নিউটনের সূত্রটা শুধুমাত্র বিন্দু ভরের ক্ষেত্রে কাজ করবে, বড় কোনো বস্তুর ক্ষেত্রে কাজ করবে না। আর বড় কোনো বস্তু যদি আমাদের চলেও আসে, যেমন ধরা যাক এটা হচ্ছে আমাদের আর্থ এবং এটা ধরা যাক আমাদের সান, তখন আমরা করি কি, যে টোটাল আর্থের ওজনটাকে বা ভরটাকে এই ছোট্ট পয়েন্টের মধ্যে নিয়ে আসি, একইভাবে টোটাল সানের যে ভরটা আছে সেটাকে আমরা এই ছোট্ট পয়েন্টে নিয়ে আসি, তারপর আমরা হিসাব করি নিউটনের সূত্রকে কাজে লাগিয়ে। তাহলে আমাদের এই নিউটনের সূত্রের মেইন একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা পয়েন্ট ম্যাসের জন্য কাজ করে বা বিন্দু ভরের জন্য কাজ করে, কখনোই বড় কোনো বস্তুর জন্য কাজ করে না। আর যদি বড় কোনো বস্তু এসেও যায়, আমরা ধরে নিই ওই বড় কোনো বস্তুর ভরটা শুধুমাত্র ওই কেন্দ্রের মধ্যে কাজ করবে। তারপরে আমরা আরও একটা বৈশিষ্ট্য দেখতে পারি বা প্রপার্টি দেখতে পারি, সেটা হচ্ছে যখনই আমরা নিউটনের গ্র্যাভিটেশন সূত্র নিয়ে কাজ করব, এই সূত্রের মধ্যে আকর্ষণ বলটা বেসিক্যালি দুটো বস্তুর একদম কেন্দ্র বরাবর কাজ করবে। খেয়াল করে দেখো, এখানে আমাদের একটা সেন্টার আছে, আবার এই জায়গাটাতে একটা সেন্টার আছে, যদিও তেমন একটা দেখা যাচ্ছে না, যাই হোক। তো M1 এবং M2 ভরের বস্তুর যেই বিন্দুটাতে তাদের সমগ্র ভর কেন্দ্রীভূত থাকে, যেটাকে আমরা ভর কেন্দ্র বলি বা বলা যায় একদম গ্র্যাভিটি পয়েন্ট বলি, তো ওই পয়েন্ট বরাবর বেসিক্যালি আমাদের এই F1 F2 বা যে বলের কথাই বলছি না কেন সেটা কাজ করবে। দ্যাট মিনস আমাদের এই F বলটা একদম সেন্টার বরাবর কাজ করবে, সংযোজক সরলরেখা বরাবর বা সেন্টার বরাবর যে লাইনটা আমরা টেনেছি এই লাইন বরাবর। এবং এটা হচ্ছে আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি নিউটনের মহাকর্ষ সূত্রের জন্য। এবং এতটুকুই যে শুধুমাত্র প্রপার্টি আছে তা না, আমাদের আরও অনেক অনেক প্রপার্টি আছে, সেগুলো আমরা এখন দেখব নিউটনের মহাকর্ষ সূত্রের ক্ষেত্রে। তাহলে সেটা জানার জন্য খেয়াল করো, আমরা একটা ছবি দেখি। এখানে M1 এবং M2 ভরের দুটো বস্তু
একে অপরের থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স আছে, সেটা হচ্ছে আর ডিস্টেন্স। এবং আমি বলেছিলাম এই ডিস্টেন্সটা বেসিক্যালি দুটো বস্তুর একদম কেন্দ্র বরাবর কাজ করে। এবং আমরা সূত্রের সুবিধার জন্য দুটো বস্তুকে গোলক ধরেছি, যে এই গোলক দুটোর কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে আর, মানে একটা কেন্দ্র থেকে আরেকটা কেন্দ্রের দূরত্ব হচ্ছে আর। এবং এরা দুজন যেহেতু একে অপরের সাপেক্ষে এফ বলে পরস্পরকে আকর্ষণ করছে, তাহলে একটা সময় পর তারা কিন্তু চলন শুরু করবে বা তাদের একটা গতি তৈরি হবে, যে এরা একে অপরের দিকে এগিয়ে যাবে। তো এই গতিটাকে আমরা বেগ হিসেবে ধরতে পারি। ধরা যাক m1 ভরের বস্তু v1 পরিমাণ বেগ প্রাপ্ত হলো এবং m2 ভরের বস্তুটা হচ্ছে v2 পরিমাণ বেগ প্রাপ্ত হলো। তো তোমাদের মনে হতে পারে ফোর্স যেহেতু সমান, বল যেহেতু সমান, বেগ কেন ভিন্ন? বেগটা ভিন্ন এই কারণে, কারণ তাদের ভরটা আসলে ভিন্ন। আমরা ভরবেগ নামক একটা কনসেপ্ট পড়েছিলাম। ভরবেগ মানে হচ্ছে ভর এবং বেগের গুণফল। তো সেই কনসেপ্ট থেকে আমরা বলতে পারি যে বস্তুটা ছোট সে হয়তো একটু বেশি জোরে দৌড়াবে, যে বস্তুটা একটু বড় সে হয়তো একটু কম জোরে দৌড়াবে। তার মানে আমাদের এখানে বেগের ডিফারেন্সটা থাকবে, যদিও তাদের মধ্যবর্তী যে বল আছে সে বলটা সেম। তো যখন এরকম বস্তুটা একে অপরের দিকে একটা নির্দিষ্ট বেগে দৌড়ানো শুরু করবে, তখন তাদের মধ্যে কিন্তু কিছু কাহিনী ঘটবে। কী কী কাহিনী? আমি এখন সরাসরি ভেক্টরে চলে যাব। দ্যাট মিনস আমি এখন ধরে নিলাম m1 ভরের বস্তুটা বেসিক্যালি এফ বলে কাজ করছে এবং এই এফটা আসলে কাজ করছে 1 থেকে 2 এর দিকে। তার মানে 1 হচ্ছে m1 ভরের বস্তু আর 2 হচ্ছে m2 ভরের বস্তু। তাহলে এফ অফ 1 2 মানে হচ্ছে m1 ভরের বস্তুটা যে বল কাজ করছে f2 বলের দিকে সেটা, মানে m2 ভরের দিকে সেটা। এবং আমি যদি এখানে এই এফটাকে দেখি, এটা হচ্ছে এমন একটা বল, সেটা m2 ভরের বস্তুর বল যেটা m1 ভরের বস্তুর উপর কাজ করছে। তার মানে আমরা যদিও বলতে পারি এফ এবং এফ সমান দুটো বস্তুর জন্য, কিন্তু তাদের দিকটা কিন্তু সমান না। এই দিকটা সমান না হওয়ার জন্যই আমরা প্রথম বলটাকে এফ অফ 1 2 ধরি এবং পরের বলটাকে এফ অফ 2 1 ধরি। তার মানে দুটো বস্তু যখন একে অপরকে আকর্ষণ করে তখন তাদের মধ্যবর্তী বলের মানটা সমান হয়, বাট তাদের দিকটা হচ্ছে সমান হয় না, দিকটা টোটালি ভিন্ন হয়। খেয়াল করে দেখো, এই তীরের দিকে একটা দিক তোমার এদিক দেখাচ্ছে F1 2, আরেকটা দিক কিন্তু বিপরীত দিকে দেখাচ্ছে যেটা হচ্ছে F2 1। তার মানে তাদের বলের মান যদিও সমান, বাট দিকটা হচ্ছে কি ভিন্ন। তো আমি এখানে ইকুয়াল যে দিলাম, এই ইকুয়ালটা তখন আমরা আর এভাবে দিতে পারবো না। যদি আমি বলি যে F1 থেকে 2 এর মান যা, F2 থেকে 1 এর মান তা, তখন এটা ইকুয়াল, ঠিক আছে। কিন্তু F1 থেকে 2 এর দিকে যে ভেক্টরটা কাজ করে সেটা ঠিক অপোজিট দিকে কাজ করে F2 থেকে 1 এর দিকে কাজ করা বলটা। তাই আমরা বলতে পারি F1 থেকে 2 ভেক্টর ইজ নট ইকুয়াল F2 থেকে 1, বাট তাদের মানটা সমান। দ্যাট মিনস F1 থেকে 2 এবং F2 থেকে 1। এবং তুমি ইচ্ছে করলে মানটা কীভাবে দেখাতে পারো, F1 থেকে 2 যেভাবে আমরা মানটাকে প্রকাশ করি মড দিয়ে, সেভাবে তুমি এখান থেকে দেখাতে পারো। দ্যাট মিনস F1 থেকে 2 এবং F2 থেকে 1 এর ভেক্টরের যে ফোর্সের মানটা আছে সে দুটো কিন্তু সমান। তাহলে এটা হচ্ছে আমাদের একটা বৈশিষ্ট্য। আমরা আরেকটা বৈশিষ্ট্য দেখতে পারি, সেটা হচ্ছে ধরে নাও এই যে বস্তু দুটো একে অপরের দিকে যে আকর্ষণ করছে, এই আকর্ষণ বলটা বেসিক্যালি একটা নির্দিষ্ট অ্যাক্সিস বরাবর বা একটা অক্ষ বরাবর করতে পারে। আমি ধরে নিলাম ওই অক্ষটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। তাহলে তুমি এই বরাবর একটা অক্ষ ধরে নিতে পারো এবং এই অক্ষটা হচ্ছে এক্স অক্ষ। তো তাই যদি ধরে নাও, তাহলে এক্স অক্ষ বরাবর অবশ্যই বল যখন কাজ করে তখন তাদের একটা ডিরেকশন থাকে, যেটাকে আমরা আই ক্যাপ ভেক্টরের মাধ্যমে প্রকাশ করি। তাহলে m1 ভরের বস্তুটার যে ফোর্স বা বল আছে সেটা আই অক্ষ মানে আই ইউনিট ভেক্টর বরাবর কাজ করবে, এবং m2 ভরের বস্তুটার যে বল আছে সেটাও কিন্তু আই বরাবর কাজ করবে। বাট এই ক্ষেত্রে আইটা কিন্তু নেগেটিভ দিকে হবে। কেন? কারণ এখানে কিন্তু m2 ভরের বস্তুটা পেছনের দিকে কাজ করছে। আমি যদি একটু পেছনের দিকে বাড়াই, তাহলে আমরা জানি একটা লাইনের পেছনের দিকে নেগেটিভ হয়, তাহলে এটা হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস, আর এই পাশটা হচ্ছে আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিস। তাহলে আমরা বলতে পারি যদি আমি F1 2 বের করতে চাই, সহজ কথা, F1 2 ভেক্টরটা আমি যদি বের করতে চাই, তাহলে আমি ভেক্টরের মান লিখব, তারপরে তার সাথে দিকটাকে গুণ করব। এবং আমরা ভেক্টরের মানও কিন্তু জানি, g ইন্টু m1 ইন্টু m2 ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্বের বর্গ। তাহলে এটা হচ্ছে ভেক্টরের মান, এবং ওর সাথে দিক হিসেবে যেটা গুণ হবে সেটা হচ্ছে আই ভেক্টরটা গুণ হবে। এবং আই ভেক্টরটা যেহেতু পজিটিভ, তাই আমরা এখানে পজিটিভ আইটাকে বসিয়ে দিব, এবং পজিটিভ আই ধারা আসলে এফ অফ 1 2 এই বলের দিকটাকে নির্দেশ করছে। এবং আমি যদি m2 ভরের বস্তুর জন্য
বলটাকে বের করি, দ্যাট মিনস m2 ভরের বস্তু যেই বল কাজ করছে m1 ভরের বস্তুর উপর সেটা হবে f(21) এবং ওর মানটা হবে সেম, মানে ভেক্টরের মান ইন্টু দিক, তাহলে মান হচ্ছে g ইন্টু m1 ইন্টু m2 ডিভাইড বাই r স্কোয়ার এবং দিকটা হবে কিন্তু -i, মানে বিপরীত দিকে। এখন খেয়াল করে দেখো তো এই জায়গাটাতে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি f(12) যা f(21) কিন্তু তা না, দিকটা ডিফারেন্স, এই কারণে আমরা ঠিক এই জায়গাটাতে নট ইকুয়াল দিয়েছি। তাহলে তাই যদি হয় তাহলে আমরা ফাইনালি লিখতে পারি টোটাল এই সিস্টেমের নেট যে ফোর্সটা হয়, নেট ফোর্স মানে হচ্ছে কি যে আমি যদি m1 এবং m2কে একটা সিস্টেম ধরি, টোটাল একটা সিস্টেম, তাহলে এই সিস্টেমের মধ্যে অবশ্যই দুটো বল কাজ করবে এবং এই দুটো বলের যোগফল যা হবে সেটাই হবে কি আমাদের নেট বল বা টোটাল বল। তাহলে আমি যদি নেট বল বের করতে চাই তাহলে অবশ্যই আমাকে দুটো বল যোগ করতে হবে। একটা হচ্ছে কি f(1) থেকে 2 যেটা m1 ভরের বস্তুর কাজ করেছিল m2 ভরের বস্তুর উপর, প্লাস f(2) থেকে 1 যেটা হচ্ছে m2 ভরের বস্তু কাজ করেছিল m1 ভরের বস্তুর উপর। তো তখন তুমি খেয়াল করে দেখবে এখানে যদি তুমি মান বসাও, একটা মান পাবে হচ্ছে g m1 m2 ডিভাইড বাই r স্কোয়ার, i হচ্ছে আমাদের ভেক্টরের দিক, এবং এই যে এখানে নেগেটিভ আইটা ছিল এই নেগেটিভ মানটা আমি যদি পেছনে নিয়ে যাই তাহলে আমাদের এই জায়গাটাতে হবে m1 m2 ডিভাইড বাই হচ্ছে r স্কোয়ার ইন্টু i। তার মানে আমি নেগেটিভটাকে যদি পেছনে নিয়ে যাই i এর, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই টোটাল জিনিসটা কিন্তু শূন্য চলে আসবে এবং এই শূন্যটা কিন্তু নর্মাল শূন্য না, এটা আসলে নাল ভেক্টর বা জিরো ভেক্টর হিসেবে প্রকাশ করবে। তাই টোটাল নিউটনের মহাকর্ষীয় সূত্রের মধ্যে যেই ফোর্স কাজ করে, যে বল কাজ করে বা টোটাল সিস্টেমের মধ্যে যে বলটা কাজ করে সেটা কিন্তু শূন্য হয়ে যাচ্ছে ফাইনালি। তার মানে আমরা বলতে পারি f(1) থেকে 2 বল প্লাস f(2) থেকে 1 বল, এদের টোটাল ভেক্টর সাম বা ভেক্টর যোগফলটা হচ্ছে শূন্য এবং এই ভেক্টর যোগফলটাকে আমরা এখন নিট বল হিসেবে বলতে পারি। তো যখন কোনো একটা সিস্টেমের নিট বল বা মোট বল শূন্য হয়ে যায় বা শূন্য ভেক্টর হয়ে যায় তখন বলতে পারি ওই সিস্টেমের মধ্যে আসলে কনজারভেটিভ ফোর্স কাজ করে বা সংরক্ষণশীল বল কাজ করে। আর সংরক্ষণশীল বল মানে হচ্ছে এমন একটা বল যেটা কখনো লস হয় না, যেটা কখনো খরচ হয় না। তাই আমি বলতে পারি নিউটনের মহাকর্ষীয় সূত্র এটা আসলে বলের কনজারভেটিভ ফোর্স মানে সংরক্ষণশীলতা মেনে চলে। তো এই বলের যে সংরক্ষণশীলতা মেনে চলে সেটা প্রমাণ আমরা এই জায়গাটা থেকেই দেখলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুটো বস্তুর ত্বরণ বের করব, দ্যাট মিনস এ কে বের করব। তাহলে চলো আমরা এটাকে বের করি। যদি আমি ত্বরণ বের করতে চাই, মনে করো যে m1 ভরের বস্তুটার ত্বরণ হচ্ছে a(1) থেকে 2 এবং ত্বরণ একটা ভেক্টর, এবং ধরে নাও m2 ভরের যে বস্তুটা সেটার ত্বরণ এদিক বরাবর কাজ করবে, টোটালি অপোজিট দিক বরাবর কাজ করবে, এবং এই ত্বরণটাকে ধরে নাও a(2) থেকে 1। তাহলে এই দুটো ত্বরণ যদি আমি এখন বের করতে চাই তাহলে আমরা কি করতে পারি, আমরা সিম্পলি ওই সূত্রটা অ্যাপ্লাই করব, দ্যাট মিনস F = ma, যেখানে ভেক্টর সাইনটা অবশ্যই দিতে হবে। তাহলে আমরা এই কাজটা করি, প্রথমে আমরা a(1) থেকে 2 বের করি। ঠিক এই সূত্র অনুসারে a(1) থেকে 2 হবে আমাদের f(1) থেকে 2 ভাগ হচ্ছে আমাদের m হচ্ছে বেসিক্যালি m1। কেন m1? কারণ আমরা প্রথম ভরের বা m1 ভরের বস্তুর ত্বরণ বের করছি এখানে। এবং একই সাথে আমরা আরেকটা ইকুয়েশন পাবো, সেটা হচ্ছে a(2) থেকে 1, মানে দ্বিতীয় ভরের বস্তুর ত্বরণ যদি বের করি সেক্ষেত্রে যে ফোর্সটা কাজ করছে দ্বিতীয় ভরের বস্তু বা m2 ভরের বস্তুর উপর সেটা হচ্ছে f(2) থেকে 1 ডিভাইড বাই হচ্ছে আমাদের m2। এখন আমি যদি এখান থেকে মানগুলো বসিয়ে দিই তাহলে কি পাবো, f(1) থেকে 2 যেটা ছিল সেটা ছিল হচ্ছে এই টোটালটা, আর f(2) থেকে 1 ভেক্টর যেটা ছিল সেটা ছিল এই টোটালটা। তাহলে এই টোটালটা তুমি যদি একটু বসিয়ে দাও তাহলে তুমি এখানে পাবে উপরে বসবে হচ্ছে g m1 m2 ডিভাইড বাই r স্কোয়ার, ওর সাথে বসবে পজিটিভ i ভেক্টর, আর নিচে বসবে হচ্ছে আমাদের m1, এবং এই ক্ষেত্রে তুমি যদি পরেরটা বের করতে চাও তাহলে এখানে বসবে g m1 m2 ভাগ হচ্ছে r স্কোয়ার, আর এই জায়গাটাতে আসলে আমাদের বসবে -i ভেক্টর যেহেতু এটা দ্বিতীয় বস্তু, এবং নিচে বসবে আমাদের m2। তখন তুমি এখানে যদি কাটাকাটি করে, আমি একটু জাস্ট দাগ টেনে দিই যাতে এটার ডিফারেন্সটা বোঝা যায়। আমাদের টার্গেট হচ্ছে দুটো ত্বরণ বের করে দেখবো যে ত্বরণ দুটো সেম আসে কিনা দুটো বস্তুর জন্য। তাহলে এখানে m1 এর সাথে এই m1টা কাটা যাবে, আবার এখানে m2 এর সাথে এই m2টা কাটা যাবে। তাহলে ফাইনালি আমি যেটা পাবো সেটা হচ্ছে g m2 i ভেক্টর, আর নিচে আসবে হচ্ছে r স্কোয়ার, আর এখানে আমি পাবো g m1 i ভেক্টর, নিচে আসবে
আর স্কোয়ার, বাট এই মাইনাসটা এখানে চলে আসবে যেটা আই ভেক্টরের সাথে ছিল। তাহলে খেয়াল করে দেখো তো এখানে প্রথম বস্তুর ত্বরণ দ্বিতীয় বস্তুর ত্বরণ কিন্তু সেম আসেনি, এবং সেম না আসাতে আমি বলতে পারি এ অফ 1 থেকে 2 যে জিনিস সেটা কিন্তু এ অফ 2 থেকে 1 সেই জিনিস না। এবং একই সাথে আরেকটা বিষয় খেয়াল করো, আমি যদি শুধুমাত্র মান বের করতে চাই ত্বরণের, তখন কিন্তু এই আই ভেক্টরটাকে উঠিয়ে দিতে হবে। আর তুমি যদি আই ভেক্টরটাকেও উঠাও তাহলেও কিন্তু দেখবে যে এখানে একটার মধ্যে m2 দেওয়া, আরেকটার মধ্যে কিন্তু m1 দেওয়া। তাহলে আমি বলতে পারি এদের ত্বরণের মানটাও কিন্তু সেম হবে না। দ্যাট মিনস a1 থেকে 2 ইজ নট ইজ ইকুয়াল টু a2 থেকে 1। তাহলে ফাইনালি আমরা বলতে পারি যদি দুটো ভিন্ন ভরের বস্তুর মধ্যে মহাকর্ষীয় বল কাজ করে তাহলে তাদের মধ্যবর্তী বলের মানটা সমান হয়, বাট বলের দিকটা সমান হয় না বলে টোটাল বলটাই সমান হয় না। আবার তাদের ভিন্ন ভরের জন্য তাদের মধ্যবর্তী যে ত্বরণটা কাজ করে সে ত্বরণটাও কিন্তু সমান হয় না। দ্যাট মিনস ত্বরণটা ভেক্টরের দিক দিয়েও সমান হয় না, আবার মানের দিক দিয়েও সমান হয় না। তো এই দুটো বিষয় ছিল খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের নিউটনের মহাকর্ষীয় সূত্রের ওয়ান কাইন্ড অফ প্রপার্টি। তারপরে আমরা আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখব, সেটা হচ্ছে মহাকর্ষীয় বলের বৈশিষ্ট্য বা প্রপার্টিস অফ গ্র্যাভিটেশনাল ফোর্স। আমরা এতক্ষণ মহাকর্ষ যে সূত্র ছিল নিউটনের সেই সূত্রের বৈশিষ্ট্যগুলো দেখেছি, এখন আমরা দেখব হচ্ছে মহাকর্ষ বলের বৈশিষ্ট্য। তাহলে প্রথম বৈশিষ্ট্যটা তোমরা দেখতে পারো যে মহাকর্ষ বল যখন হয়, দ্যাট মিনস আমি যদি দুটো বস্তু ধরি, একটা হচ্ছে পৃথিবী বা আর্থ এবং আরেকটা হচ্ছে কোনো একটা বস্তু, ধরো যে এটা হচ্ছে মুন বা চাঁদ। তাহলে দেখো তো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কিন্তু মোটামুটি অনেক বেশি, এবং এতটাই বেশি যে বেসিক্যালি আমরা এত দূরে হুট করে যেতে পারি না। তাহলে এটা কনফার্ম যে মহাকর্ষীয় বল অনেক দূর থেকে আকর্ষণ করতে পারে। তার মানে এই চারটা পৃথিবীকে যেমন আকর্ষণ করছে, পৃথিবীতেও কিন্তু চারটাকে আকর্ষণ করছে। তাহলে আমাদের মহাকর্ষীয় বলের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অনেক দূর বা লং ডিস্টেন্সের মধ্যে থেকেও একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করতে পারে। এবং আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে এই মহাকর্ষীয় বল সবসময় অ্যাট্রাকটিভ থাকে বা আকর্ষণ বল থাকে, এটা কখনো বিকর্ষণ বল হয় না। অনেকে মাঝে মাঝে তোমরা ভুল করে বলে ফেলো যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, আসলে বিষয়টা তেমন না। মহাকর্ষীয় বল অল টাইম আকর্ষণ বল হবে, একে অপরকে আকর্ষণ করবে, কখনো তারা একে অপরকে বিকর্ষণ করবে না। তারপর আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে মহাকর্ষীয় বলের মান অনেক কম। কার চেয়ে কম? সেটা হচ্ছে নিউক্লিয়ার বল এবং ইলেকট্রোম্যাগনেটিক বা তাড়িৎচুম্বকীয় বলের চেয়েও কম। খেয়াল করে দেখো নিউক্লিয়ার বলটা আসলে কি? নিউক্লিয়ার বল হচ্ছে কোনো একটা পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যারা আছে তাদের মধ্যে নিউট্রন এবং প্রোটনের মধ্যে যে বৈশিষ্ট্যটা থাকে, মানে তারা যেই বলে একে অপরকে আকর্ষণ করে সেই বলের মানটা অনেক বেশি থাকে, এবং তার চেয়ে কম আকর্ষণ বল থাকে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক বা তাড়িৎচুম্বকীয় বলের, এবং তার চেয়ে কম বল বা মান হচ্ছে আমাদের মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্সের। বিষয়টা এভাবে তুমি কল্পনা করতে পারো যে ধরা যাক কোনো একটা ভূমি আছে, ভূমির মধ্যে তুমি কিছু লোহার গুঁড়া ছিটিয়ে রাখলে। এখন এই ভূমিটা, ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবী, তো আমি একটু লোহার গুঁড়াগুলোকে দেখাই। লোহার গুঁড়া না দেখিয়ে আমি একটা নর্মাল লোহার বার বা পাত দেখাতে পারি, কালো কালারের। ওকে, তো পৃথিবীর এই সারফেসের এই জায়গাটাতে তুমি একটা লোহার পাত রেখেছো, এবং এই পাত রাখা মানে হচ্ছে পৃথিবী অবশ্যই একটা নির্দিষ্ট ফোর্সে বা মহাকর্ষীয় বলে কেন্দ্র বরাবর এই লোহার পাতটাকে টানছে। কিন্তু ঠিক একটু উপরে তুমি যদি একটা চুম্বককে রাখো, জাস্ট এটা হচ্ছে একটা ম্যাগনেট, তখন খেয়াল করে দেখবে খুব সহজেই পৃথিবীর মায়া কাটিয়ে বা পৃথিবীর আকর্ষণ ছেড়ে এই লোহার পাতটা চুম্বকের কাছে চলে গেছে। তার মানে আমরা বুঝতে পারলাম এই যে চুম্বকের বল, এই বলটা অবশ্যই গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষীয় বলের চেয়ে অনেক অনেক পরিমাণে বেশি থাকবে। তো এটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় বলের একটা দারুণ বৈশিষ্ট্য। এরপর আমরা যে বৈশিষ্ট্যটা বলতে পারি সেটা হচ্ছে খুব সুন্দর একটা অ্যানিমেশন। খেয়াল করো, চাঁদ এবং পৃথিবী একে অপরকে আকর্ষণ করতে করতে যখন একটা নির্দিষ্ট জায়গায় চলে আসছে, তখন খেয়াল করে দেখবে পৃথিবীটাও কিন্তু চাঁদের দিকে চলে গেছে এবং চাঁদও কিন্তু পৃথিবীর দিকে চলে আসছে। তার মানে যখন কোনো একটা গাছ থেকে আপেল পড়ে পৃথিবীর মধ্যে, এর মানে এই না আপেলটা পৃথিবীর কাছে চলে গেছে, এর মানে এই যে পৃথিবীটাও আপেলের কাছে কিছুটা পরিমাণ গিয়েছে। বাট এই যাওয়াটা এতটাই সূক্ষ্ম যে আমরা এটাকে ধরতে পারি না। তার মানে সবসময় মনে রাখবা, তোমার হাতের থেকে যখন মোবাইলটা পৃথিবীতে পড়ে যাবে, তখন মোবাইল যেমন পৃথিবীর কাছে যাচ্ছে, পৃথিবীও তেমনই মোবাইলের কাছে উঠে আসছে। বাট এই উঠে আসাটা এতটাই ছোট, এতটাই নগণ্য পরিমাণ যে আমরা বুঝতে পারি না। এখানেও তাই ঘটছে। দেখো এখানে আমাদের এ হচ্ছে একটা সারফেস এবং বি হচ্ছে আরেকটা সারফেস। তো এ এবং বি সারফেসের থেকে
চাঁদ এবং পৃথিবী একে অপরকে আকর্ষণ করছে। পৃথিবী কি করলো, যখন চাঁদের আকর্ষণ পেল তখন সে এ সারফেস থেকে আস্তে আস্তে উপরে উঠছে, আবার চাঁদ যখন পৃথিবীর আকর্ষণ পেল তখন সে কিন্তু বি সারফেস থেকে আস্তে আস্তে নিচে নামছে। তার মানে ঠিক এই জায়গাটাতে, দ্যাট মিনস সি নামক যে সারফেস, এই সারফেসের মধ্যে এসে তারা একে অপরের সাথে মিলিত হয়েছে। তার মানে এটা সবসময় মনে রাখবে, হাত থেকে যদি তোমাদের কোনো কিছু পড়েই যায়, তার মানে এই পড়ে যাওয়াটার একটা অংশ পৃথিবী কাজ করে এবং আরেকটা অংশে তোমার পড়ে যাওয়া বস্তুটা কাজ করে। দ্যাট মিনস পৃথিবী তোমার পড়ে যাওয়া বস্তুর দিকে এগিয়ে যাচ্ছে, তোমার পড়ে যাওয়া হাত থেকে বস্তুটাও কিন্তু পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে মহাকর্ষীয় ফোর্স যেটা, মানে মহাকর্ষীয় বল যেটা, সে বলটা সবসময় সমান হয়। দ্যাট মিনস চাঁদ এখানে যে পরিমাণ আকর্ষণ অনুভব করছে, পৃথিবীও একই পরিমাণ আকর্ষণ অনুভব করছে চাঁদের প্রতি। এই দুটো বল সবসময় সমান থাকবে। এটা হচ্ছে মহাকর্ষীয় বলের অন্যতম একটা বৈশিষ্ট্য। তারপর খেয়াল করো, মহাকর্ষীয় বল সবসময় একদম কেন্দ্র টু কেন্দ্র, মানে সেন্টার টু সেন্টার কাজ করে। যেমন আমি এখানে দুটো স্পিয়ার বা গোলক দেখতে পাচ্ছি, যার একটার কেন্দ্র হচ্ছে এই বরাবর, আরেকটার কেন্দ্র হচ্ছে এই বরাবর, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে আর। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষীয় বলটা ঠিক কেন্দ্র বরাবর কাজ করবে, যে কেন্দ্রের মধ্যে এই দুটো গোলকের সমগ্র ভর কেন্দ্রীভূত আছে। তো যদি কখনো আমাদের এই দুটো বস্তুর ডিফরমেশন ঘটে বা কোনো বিচ্যুতি ঘটে, তখন দুটো বস্তু কিন্তু এরকম হয়ে যেতে পারে। তো যখন এই দুটো বস্তু এরকম হয়ে যাবে, তখন কিন্তু আমাদের একটা ঝামেলা পড়বো, সেটা হচ্ছে আর এর মান কত হবে তখন, তাই না? দুটো বস্তুর মধ্যবর্তী দূরত্ব কত হবে। তখন বেসিক্যালি যেটা করা হয় সেটা হচ্ছে এই দুটো বস্তুর ভর কেন্দ্র যেটা আছে, দ্যাট মিনস যেই কেন্দ্রের মধ্যে এই দুটো বস্তুর সমগ্র ভর কেন্দ্রীভূত থাকবে, সেই বিন্দু দুটোকে খুঁজে বের করতে হবে। তারপর ওই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা হবে আমাদের আর, যেটা আমরা কি বলি যে মহাকর্ষীয় সূত্র ব্যবহার করার জন্য ইউজ করে থাকি। ধরা যাক এই দুটো বস্তুর একটার কেন্দ্র আমি পেলাম এখানে, এবং এটাকে ডিফর্ম করার পর ধরা যাক একটা কেন্দ্র পেলাম আমি এখানে, কথার কথা। তাহলে আমি যখন মহাকর্ষীয় সূত্রটা অ্যাপ্লাই করব, তখন এই দুটো কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বকে আমরা নিব, এবং এই দুটো কেন্দ্র হচ্ছে আসলে ভর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, এবং এভাবে বেসিক্যালি আমাদের মহাকর্ষীয় বলটা কাজ করে দুটো বস্তুর ঠিক ভর কেন্দ্র বরাবর। এখন আমাদের দুটো বস্তুর মাঝে যদি ভিন্ন একটা বস্তু চলে আসে, তখন কি হবে? খেয়াল করে দেখো, আমাদের এখানে পৃথিবী এবং চাঁদ আছে। তো আমি কথার কথা পৃথিবী এবং চাঁদের এই জায়গাটাতে একটা ভিন্ন গ্রহকে টেনে নিয়ে আসলাম। কথার কথা মার্স বা মঙ্গল গ্রহটাকে টেনে নিয়ে আসলাম। তো মঙ্গল গ্রহ তো হচ্ছে লালচে ক্যাটাগরির, তো মঙ্গল গ্রহ হচ্ছে অনেকটা কমলা টাইপের। তো আমি এখানে একটা অরেঞ্জ কালারের মার্সকে নিয়ে আসলাম। এখন কি ঘটবে? এখন মহাকর্ষীয় বল কিন্তু আর আগের মতো কাজ করবে না। মহাকর্ষীয় বল টোটালি চেঞ্জ হয়ে যাবে, কেননা যখন দুটো বস্তু একে অপরকে মহাকর্ষীয় বল দ্বারা আকর্ষণ করে, তাদের মাঝে যদি থার্ড পার্সন চলে আসে, তখন সে থার্ড পার্সন দ্বারাও কিন্তু ওই বলগুলো এফেক্ট হবে। তার মানে এখানে পৃথিবী যেমন চাঁদকে আকর্ষণ করছে, একইভাবে মঙ্গল গ্রহটাও কিন্তু এই পৃথিবীটাকে আকর্ষণ করবে, এবং পৃথিবীও কিন্তু এই মঙ্গল গ্রহটাকে আকর্ষণ করবে। দ্যাট মিন্স এই জায়গাটাতে আমাদের দুটো বলের উপরিপাতন হবে, বা একটা বলের সাথে আরেকটা বলের একটা কি বলবো যে সংঘর্ষ বাঁধবে। ধরে নাও এখানে পৃথিবী চাঁদকে F1 বলে আকর্ষণ করছে, আর পৃথিবী মঙ্গলটাকে F2 বলে আকর্ষণ করছে। তাহলে এই যে F1 এবং F2 বল, এই দুটো বলের সম্মিলিত যে যোগফল হবে, সেটাই আসলে পৃথিবী এই ক্ষেত্রে কাজ করবে। তার মানে এখানে আমাদের বলের উপরিপাতন নীতি অ্যাপ্লাই করা হয়, মানে একসাথে যদি অনেকগুলো বল থাকে, তাহলে সবগুলো বলের ভেক্টর যোগফল হিসেবে এই জায়গাটাতে আমাদের কাজ করা হয়। তাহলে মনে রাখতে হবে, যদি মহাকর্ষীয় বলের কথা বলি, সে বলের মধ্যে আমাদের এরকম ডিস্টেন্স কাজ করে, সে বলের মধ্যে আমাদের মধ্যবর্তী সংযোজক সরলরেখা কাজ করে, এবং একই সাথে এই বলের মানটা অনেক উইক হয়, যেটা আমরা এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছি।